আগের ক্লাসে আলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আলো আমাদের ক্লাস 8-এ সামান্য পরিমাণ অংশ আছে এবং ক্লাস 10-এ কিছুটা পরিমাণ আছে। ক্লাস 10-এর বইটা একটু তোমাদের ফলো করে নিতে বলেছিলাম এই কারণে। তো সেটা আজকে একটু আলোচনা করার পর তারপরে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার গুলোতে পরবর্তীকালে যাব। ক্লাস 10 থেকে যে বিষয়গুলো আছে সেগুলো একটু আলোকপাত তোমাদের করতেই হবে। আচ্ছা, গতকাল যে প্রবলেম গুলো দেওয়া হয়েছিল, যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, প্রত্যেকে করে পাঠাওনি, প্রত্যেকেই করবে এবং তার উত্তর সহ পিডিএফটা আমি এতে গ্রুপে দিয়ে দিয়েছি, ওটা একটু দেখে নেবে। মানুষের খাদ্য চ্যাপ্টারে বলছে আলোর উৎস কি, আলো কয় প্রকার, কত রকমের উৎস আছে, এভরিথিং এগুলো আমরা ক্লাস 8-এ শিখেছিলাম। এখন আমরা তার প্রতিফলন, প্রতিসরণ এবং গোলীয় দর্পণে কেমন ভাবে হয়। আগে আমরা শিখেছিলাম যে সমতল দর্পণ, বক্র দর্পণ এগুলোতে। এখন গোলীয় দর্পণ, তাতে প্রতিফলন কেমন হয়, লেন্সে কেমন হয় প্রতিসরণ, এই বিষয়গুলো নিয়ে ক্লাস 10-এর চ্যাপ্টারটাতে আছে। এখান থেকেও প্রশ্ন আসে, সেগুলো একটু তোমাদের জেনে নিতে হবে। বলছি যে বক্র দর্পণ কাকে বলবো। আমরা সমতল দর্পণ পড়েছি ক্লাস 8-এ, এবারে আসছি বক্র দর্পণ। বক্র দর্পণ বলতে কি বোঝো? না, বক্র প্রতিফলক তল বিশিষ্ট একটা আলোকীয় ব্যবস্থা, যার মাধ্যমে আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হচ্ছে প্রতিবিম্ব তৈরি করার জন্য। এর আগের ক্লাসে আমরা সদ্বিম্ব, অসৎবিম্ব এগুলো নিয়ে পড়েছি। এবারে যাচ্ছি আমরা বক্র দর্পণ। বক্র দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন করছি। এরা বিভিন্ন ধরনের বক্র দর্পণ হয়, যেমন তোমার রয়েছে গোলীয়, তারপরে হচ্ছে অধিবৃত্ত, বেলনাকার থাকতে পারে, পরাবৃত্ত, অর্থাৎ বিভিন্ন রকমের গোলীয় দর্পণ তোমাদের রয়েছে। কিরকম? এরকম দর্পণ রয়েছে, এরকম দর্পণ হতে পারে, এরকম দর্পণ হতে পারে, এরকম দর্পণ হতে পারে। এগুলোকে আমরা বলছি সবই গোলীয় দর্পণের অংশ। এবারে এর প্রকারভেদ কিছু রয়েছে। গোলীয় দর্পণের যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো ব্যবহার করি, গোলীয় দর্পণ তারও কিছু প্রকারভেদ রয়েছে। যেমন অবতল দর্পণ, প্রথমে রয়েছে অবতল দর্পণ। অবতল দর্পণ কিরকম হয় না, যখন এই এই দিকটা হচ্ছে, বাইরের দিকটা হচ্ছে এবড়ো খেবড়ো, ভেতরে একটা মসৃণ তল, ভেতরে একটা, এই দর্পণটাকে বলা হচ্ছে অবতল দর্পণ। আর যখন এটা ভেতরে হয়ে যাচ্ছে, অর্থাৎ আলো এখানে এসে প্রতিফলিত হচ্ছে আর এখানে এইভাবে এসে প্রতিফলিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে অবতল, এটাকে বলা হচ্ছে উত্তল। মেনলি এই দুটো আমাদের রয়েছে পড়ার মধ্যে। অবতল দর্পণ কাকে বলবো না, অবতল দর্পণ এমন একটা দর্পণ যার গোলীয় তলের
এই যে গোলীয় তল, এটাকে যদি পুরোটা একটা বৃত্তাকার অংশ ভাবি, তাহলে দেখতে পাবো যে তার ভেতরের দিকটা, সেটাকে বলা হচ্ছে, ভেতরের যে এইভাবে বাঁকানো আছে, সেটাকে বলা হচ্ছে অবতল। আর উত্তলটা ঠিক বাইরের দিকটা স্ফীত থাকবে, সেটা হচ্ছে উত্তল। এই দুটো দর্পণের সাহায্যে প্রতিফলন কিভাবে হচ্ছে। এবার এই প্রতিফলনকে ব্যাখ্যা করতে গিয়ে এখানে কয়েকটা টার্ম আমাদের জানতে হবে। কি কি টার্ম? যেমন ধরো মেরুবিন্দু বা মধ্যবিন্দু কি, বক্রতা কেন্দ্র কি, বক্রতা ব্যাসার্ধ কি, প্রধান অক্ষ কি, ফোকাস কি, এই বিষয়গুলো তোমাদের এখানে জানতে হবে। এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, এই ফোকাসের উপর ভিত্তি করে বা এই ধরনের বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ এগুলো নিয়ে আসে, সেগুলো আমরা একটু জানবো। বলছে এই প্রতিফলকের ক্ষেত্রে, এই গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরুটা কি জিনিস? কে বলতে পারবে মেরু কি? বলে এই গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরুটা কি? মেরু আর কিছুই না, ধরো এটা একটা, এটা কি দর্পণ বলো তো? এটা কি দর্পণ? অবতল অবতল। দর্পণ। এটা আমাদের অবতল দর্পণ। এই অবতল দর্পণের এটা একটা বৃত্তের অংশ মনে করি, এরকম একটা বৃত্ত নিয়ে, এটা বৃত্তের একটা অংশ এই দর্পণটা যদি মনে করি, এটা তার মিডিল পয়েন্ট। এই যে এইখান থেকে এখান পর্যন্ত এই যে যতটা দর্পণ আছে, বক্র দর্পণ, এর যে মধ্যবিন্দু যেটা, ধরো এইটা, এই মধ্যবিন্দুটাকে আমরা বলছি তার মেরু। অর্থাৎ মেরু আমরা জানলাম যে কোনো একটা দর্পণের ক্ষেত্রে তার মাঝের অংশটাকে, মাঝের যে বিন্দুটা, সেটাকে আমরা বলছি দর্পণের মেরু। এরপরে হচ্ছে বক্রতা কেন্দ্র কি? বক্রতা কেন্দ্র হচ্ছে এই গোলীয় যে দর্পণ, এই যে গোলীয় দর্পণ, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণটা যে বৃত্তের একটা অংশ, মানে এই অবতল যে এইটুকু অংশ, এটাকে যদি আমরা কমপ্লিট করি, যে বৃত্তটা পাবো, তার যে কেন্দ্র, এই যে কেন্দ্র, একটা বৃত্ত হলে তার কেন্দ্র থাকবে। তাই এই বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। ধরি এটা যদি আমরা সি দিয়ে প্রকাশ করি, এটাকে ও দিয়ে প্রকাশ করি, তাহলে ওটা এখানে হয়ে যাচ্ছে কি না মেরু, সিটা এখানে হয়ে যাচ্ছে কি বক্রতা কেন্দ্র। তাহলে একটা দর্পণের, গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা কেন্দ্র হচ্ছে মেরু শিখলাম, বক্রতা কেন্দ্র শিখলাম। এরপরে আছে কি বক্রতা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা কি হবে না, এই গোলীয় দর্পণটি যে গোলকের অংশ বিশেষ, অর্থাৎ এই গোলকটার অংশ বিশেষ, সি কেন্দ্রীয় বৃত্তের এই গোলকটার অংশ বিশেষ, এই গোলকের যে ব্যাসার্ধ, সেটাকেই আমরা বলছি তার বক্রতা ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে এখানে ওসিটাকে বলা হচ্ছে বক্রতা
ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা অনেকগুলো শিখলাম, মেরু শিখলাম, বক্রতা কেন্দ্র শিখলাম, বক্রতা ব্যাসার্ধ শিখলাম। এবারে প্রধান অক্ষ, এর প্রধান অক্ষটা কি? না, এই গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোজককারী যে সরলরেখা, এই যে যদি একটা সরলরেখা আমরা টানি, এটাকে আমরা বলবো, ধরলাম নাম দিলাম এখানে এক্স, এখানে এক্স ড্যাশ নাম দিলাম। তাহলে এক্স এক্স ড্যাশ কে আমরা কি বলতে পারি? না, এটাকে বলছি আমরা প্রধান অক্ষ। আর এর ফোকাসটা কোথায়? ফোকাস এই প্রধান অক্ষের উপরেই অবস্থিত হয়। এবার বস্তুটাকে কোন দিকে রাখলে কি ধরনের ফোকাস উৎপন্ন হবে সেটা আমরা জানতে পারবো। ফোকাসটা কি রকম? না, যখন এখান থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে এখানে পড়ছে, পড়ে প্রতিফলিত হয়ে কি হচ্ছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে। যেখানে রশ্মিগুলো প্রতিফলিত হওয়ার পর এই প্রধান অক্ষকে যে অংশে কাট করেছে, এই যে অংশটা, এটাকে বলবো তার, এইখান থেকে এটাকে বলবো তার ফোকাস দূরত্ব। অর্থাৎ আমরা অনেক সময় দেখেছি একটা আতস কাচ নিয়ে যদি আমরা পরীক্ষা করি, আতস কাচটা সূর্যের রশ্মিতে যদি আতস কাচটা ধরি, নিচে একটা সাদা কাগজ রাখি, সেই আতস কাচটা পরপর যখন সরাতে থাকি, দেখবে যে একটা তীব্র আলোকের একটা বিন্দু বড় হচ্ছে ছোট হচ্ছে। এইভাবে সরাসরি সরাতে সরাতে যখন যে অবস্থানে নিয়ে এলে সেটা একটা জাস্ট বিন্দুতে পরিণত হয়ে যাচ্ছে, ওই আতস কাচ থেকে ওই বিন্দুর দূরত্বই হচ্ছে ফোকাস দূরত্ব। আর ওই ফোকাস দূরত্বে রাখলে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আগুন লেগে যাবে কাগজটা। তাহলে আমরা এখানে কি কি বিষয়গুলো শিখলাম? না, মেরু শিখলাম, বক্রতা কেন্দ্র শিখলাম, বক্রতা ব্যাসার্ধ শিখলাম, প্রধান অক্ষ শিখলাম, আর একটা কি, ফোকাস, ফোকাস শিখলাম। সবই হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের ক্ষেত্রে এই টার্মগুলো এখানে তোমাদের জানতে হবে, এই কারণে এতগুলো কথা বলা। এরপরে আমরা চলে যাচ্ছি কি, ফোকাস দৈর্ঘ্য। তো হচ্ছে ফোকাসটা শিখলাম, এবার ফোকাস দৈর্ঘ্য তাহলে কি বললাম? না, এই আলোক রশ্মি গুলো গোলীয় দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, মেরু বিন্দু থেকে মুখ্য ফোকাসের সেই দূরত্বটা হচ্ছে সেটাই। এবারে প্রতিফলনের সূত্র তোমরা যে পড়েছো, এই প্রতিফলনের সূত্র থেকে এখানে একটা প্রবলেম দেয়। আগের দিনও বলেছিলাম যে কতগুলো প্রতিফলন সৃষ্টি হবে। ধরো একটা চুল কাটার দোকানে দুটো দর্পণ রাখা আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল এত ডিগ্রি, তাহলে কতগুলো প্রতিফলন সৃষ্টি হবে। এই ধরনের প্রবলেম কিন্তু এখানেও আছে, এটা একটু দেখে নেবে, এগুলো দেয়। নেক্সট আমরা যাচ্ছি যে রৈখিক বিবর্ধনটা কি জিনিস। রৈখিক বিবর্ধন তো তোমরা পড়েছো, বলো দেখি রৈখিক বিবর্ধনটা কি? কে বলতে পারবে রৈখিক বিবর্ধনটা কি? মনে আছে? রৈখিক বিবর্ধনটার আমার কথাগুলো সবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। রৈখিক বিবর্ধনটা কি? না, কোনো একটা
বস্তু আছে, সেই বস্তুর সাপেক্ষে তার যে প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে, সেই প্রতিবিম্বটাকে বস্তুর থেকে কয়েক গুণ বড় করে দেখানোটাকে বলা হচ্ছে রৈখিক বিবর্ধন। এগুলো জানতে হবে। অর্থাৎ আমরা ক্লাস 8 এ পার্শ্বীয় পরিবর্তন শিখেছিলাম, এখানে আলোর আরো একটা ধর্ম আমরা শিখছি, রৈখিক বিবর্ধন। সেটা কিসের সাহায্যে করা যেতে পারে? না, উত্তর লেন্সের সাহায্যে করা যেতে পারে। আমরা যখন কোনো একটা লেখা বা কোনো কিছু দেখার জন্য মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র লেখা থাকলে না যদি বুঝতে পারি, আমরা আতশ কাঁচ নিয়ে বিষয়টাকে পড়ে দেখার চেষ্টা করি। এটাই জাস্ট রৈখিক বিবর্তন, আর কিছু না। অর্থাৎ বস্তুর সাপেক্ষে বস্তুটাকে তার প্রতিবিম্ব এমন ভাবে তৈরি করা হচ্ছে যে প্রতিবিম্বটা বস্তুর থেকে কয়েক গুণ বড় করে দেখানো হচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলছি রৈখিক বিবর্ধন। এই রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা তোমাদের জানতে হবে, বের করতে দেয় ওখানে। এর আগেও পরীক্ষায় পড়েছিল যে রৈখিক বিবর্ধন কাকে বলে, এরকম দেবে না, রৈখিক বিবর্ধন বের করতে দিয়েছিল, হয়তো বলে দিয়েছিল যে প্রতিবিম্বের আকার দিয়ে দিয়েছে এত সেন্টিমিটার, বস্তুর আকার এত দিয়ে দিয়েছে, তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে তার রৈখিক বিবর্ধনটা কত হবে, সেটা তোমাদের জানতে হবে। রৈখিক বিবর্ধনটা কি? একে সাধারণত আমরা এম দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ওই যে ম্যাগনিফিকেশন বলা হয় না, সেই ম্যাগনিফিকেশন থেকে এই কথাটা এসছে। এম সমান আমরা কি বলতে পারি? না, আই বাই ও বলতে পারি। এই আইটাকে কি বলা হচ্ছে, বা এল ও বলতে পারি, এটা এল বাই ও, এল বাই ও বলতে পারি। এলটাকে কি বলা হচ্ছে? না, এলটাকে বলা হচ্ছে বস্তুর আকার, বস্তুর আকার ও, এটা বস্তুর আকার, সরি আইটাকে বলা, এলটাকে বলা হচ্ছে প্রতিবিম্ব, প্রতিবিম্বের আকার। প্রতিবিম্বের যে আকারটা, তাকে বস্তুর আকার দিয়ে যদি ভাগ করে দিতে পারি, যেটা পাবো সেটাকে বলা হচ্ছে রৈখিক বিবর্ধন। অর্থাৎ কোনো একটা তোমার এর ক্ষেত্রে, প্রবলেমের ক্ষেত্রে হয়তো তোমাকে বলে দিল যে প্রতিবিম্বের আকার এত সেন্টিমিটার, বস্তুর আকার এত সেন্টিমিটার, তাহলে তার রৈখিক বিবর্ধন কি হবে। রৈখিক বিবর্ধন এইভাবে বের করা যায়। এটা সবসময় একের কম হবে না একের বেশি হবে না, আমরা বুঝতে পারছি যে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে সবসময় বড়, তাহলে এটা একের বেশি হবে। উপরে লবে বেশি থাকা মানে এটা একের সবসময় বেশি হবে। এছাড়াও আরেকটা দূরত্ব দিয়েও এটাকে প্রকাশ করা হয়, ভি বাই ইউ, ভি বাই ইউ আকারেও এই রৈখিক বিবর্ধনকে প্রকাশ করা হয়। কিরকম? এই ভিটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব আর ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব। এটা হচ্ছে বস্তুর দূরত্ব আর এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। এভাবেও প্রকাশ করা যায়।
তাহলে রৈখিক বিবর্ধন তোমাকে বলে দেবে যে ধরো বস্তু থেকে হচ্ছে প্রতিবিম্বে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি, আর দর্পণ থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ইউ, তাহলে তার রৈখিক বিবর্ধন কত হবে। বা বলে দিল রৈখিক বিবর্ধন এত, তার প্রতিবিম্বের দূরত্ব এত, বস্তু অর্থাৎ গোলীয় দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এত, তাহলে হচ্ছে বস্তুর দূরত্ব কত হবে। এগুলো বের করতে দেয়, আগের এতে দিয়েছে, আগের সালে পড়েছে। নেক্সট আমাদের এখানে যে বিষয়গুলো জানতে হবে, ধরো তোমাকে এরকম প্রশ্ন দিয়ে দেওয়া হলো, তোমাকে একটি দর্পণ দেওয়া হলো, তোমাকে একটি দর্পণ দেওয়া হলো এবং বলা হলো স্পর্শ না করে কিভাবে শনাক্ত করবে দর্পণটি সমতল না অবতল না উত্তল। বলো দেখি, কে বলতে পারবে। তোমাকে একটা দর্পণ দেওয়া হলো, তুমি সেটাকে না স্পর্শ করে কি করে বলবে যে সেটা সমতল না উত্তল না অবতল। ওই দর্পণের উপর যদি আমরা আলোক রশ্মি ফেলি, তবে যদি একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয় তবে সেটি হবে সমতল, যদি একটি বিন্দুতে মিলিত হয় তখন সেটা হবে অবতল, আর যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় তখন সেটা হবে অবতল। হ্যাঁ, সেখান থেকেও আমরা বলতে পারি। আরো একটা বিষয় আমরা বলতে পারি যে এর, আমরা যেহেতু প্রতিবিম্ব নিয়ে এখন পড়াশোনা করছি, তো প্রতিবিম্বর ক্ষেত্রে আমরা বলতে পারি যে সমশীর্ষ এবং বস্তুর সমান আকারের যদি হয় প্রতিবিম্বটা, বস্তুর প্রতিবিম্বটা যদি সমশীর্ষ হয় এবং বস্তুর আকারের সমান হয়, সেটা হবে তাহলে তোমার দর্পণটি সমতল। সমশীর্ষ প্রত্যেকের ক্ষেত্রেই হবে, কিন্তু ওই যদি সমান হয়, অর্থাৎ প্রতিবিম্ব হচ্ছে বস্তুর আকারের সমান হবে, তখন সেটা হবে সমতল। তোমাকে এরকম অপশন দিয়ে দিতে পারে আর কি, ওটা দুটো অপশনই জেনে রাখবে, তুমি যেটা বললে ওটাও ঠিক আছে। আর যদি এইরকম অপশন দিয়ে থাকে দর্পণের যে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য দিয়ে যদি থাকে, তখন সেটা এভাবে করতে হয়। সমশীর্ষ এবং বস্তুর চেয়ে আকারে যদি বড় হয় তখন সেটা হবে অবতল, আর সমশীর্ষ এবং বস্তুর চেয়ে যদি আকারে ছোট হয় তখন সেটা দর্পণটা হবে উত্তল। এই বিষয়গুলো একটু জানতে হবে। গাড়ি এবং অন্যান্য যানবাহনে ভিউ ফাইন্ডার হিসাবে কোন ধরনের আয়না ব্যবহার করা হয় এবং কেন, বলো দেখি। এখানে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, সমতল উত্তল না অবতল, কোনটা? যানবাহনে বা গাড়িতে যে ভিউ ফাইন্ডার রয়েছে ডান দিকে, চালকের ডান দিকে থাকে না, কে বলতে পারবে? জানা নেই তোমাদের? অবতল। না, ভালো করে দেখবে, কালকে বাড়িতে যদি বাইক থাকে বা রাস্তায় যখন গাড়ি টাড়ি দাঁড়িয়ে থাকবে ভালো করে দেখবে। সমতল। সমতল তো একদম একেবারেই নয়, এটা থাকে উত্তল। উত্তল দর্পণ এখানে কি হয়, কেন ব্যবহার করা হয় না, এখানে বস্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, অসৎ প্রতিবিম্ব গঠিত হয় এক নম্বর, সমশীর্ষ হয় এবং খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে। অর্থাৎ কি না, এই যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্ব দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয়। এই প্রতিবিম্বটা মানে এই উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয়।
একটু আগে মেরু কি ফোকাস কি আমি বলেছি, এই মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয় বলে একই আকারের যে সমতল দর্পণের তুলনায় উত্তল দর্পণে অনেক বেশি সংখ্যক বস্তুর প্রতিবিম্ব দেখা সম্ভব হয়। অর্থাৎ সমতল দর্পণ আমরা ব্যবহার করলে সেখানে তো বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার তো সমান হয়, সেক্ষেত্রে আমরা যতগুলো প্রতিবিম্ব দেখতে পাবো বা অনেক দূর পর্যন্ত আমরা যতটা ক্যাপচার করতে পারবো, তার থেকে উত্তল দর্পণ যদি আমরা ব্যবহার করি, এই উত্তল দর্পণে প্রতিবিম্বটা কি হয়, দর্পণে মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয়, সেক্ষেত্রে কি হয় একটু আগে আমরা পড়েছি যে আকারে ছোট হয় এবং অনেক বড় জায়গা নিয়ে বিষয়টা আমরা ওই ছোট আয়নার মধ্যে দেখতে পাই। সেই কারণে ভিউ ফাইন্ডারে আমরা মানে এতে গাড়ির ভিউ ফাইন্ডারে এই উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। বলছে যে কোন বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 এর অর্থ কি। একটু আগে আমি বলেছি যে তার রৈখিক বিবর্ধন 2.5 বলতে যে ওই যে প্রতিবিম্বের আকার বা বস্তুর আকার তার অনুপাতটা হচ্ছে 2.5 এরকম বলতে হবে। এখানে আপাতত তাহলে এগুলোই। এরপরে আমাদের জানতে হবে যে আলোর প্রতিসরণ সম্পর্কে। প্রতিসরণ আমরা পড়ে এসেছি, সেখানে আরেকটু ডিটেলস আমরা জানবো। বলেছিলাম তোমাদের যে ক্লাস 10 থেকে একটু দেখতে হবে বইটা, আজকে সেগুলোই কিন্তু আলোচনা করছি। একটু দেখে নেবে যার কাছে বই আছে বা বই জোগাড় করে দেখে নেবে। প্রতিসরণের সূত্রটা তো অবশ্যই করবে, একে আমরা স্নেলের সূত্র নামেও জানি, সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক। এই স্নেলের সূত্র কি ছিল, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু ধ্রুবক, এটা স্নেলের সূত্র ছিল, আমরা জানি। এখান থেকেও প্রবলেম দেয়। আর প্রথম সূত্র তো আমরা জানি, সে তো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের উপর বিভব তলের উপর অঙ্কিত বিলম্ব সর্বদা একই সমতলে থাকবে, এগুলো তো আমরা জানি। এরপরে এখান থেকে যে ধরনের প্রবলেম গুলো থাকে একটু বলছি তোমাদের। এই যে কৌণিক চ্যুতি যে বিষয়টা থাকে, কত চ্যুতি হবে একটা আলোক রশ্মির ক্ষেত্রে, সেগুলো একটু তোমাদের জানতে হবে। আর এখানে সেরকম সাধারণত কিছু থাকে না। এই চ্যুতির ক্ষেত্রে তোমাদের প্রিজম দিয়ে প্রবলেমটা দেয়। প্রিজমের ক্ষেত্রে আমরা যে চ্যুতির পরিমাণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এই সূত্রটা থেকে থাকে। এই যে ডেল্টা সমান I1 মাইনাস I2 I1 প্লাস I2 মাইনাস এই সূত্রটা থেকে অনেক সময় প্রিজমের চ্যুতি বের করতে দেয়, এগুলো একটু জেনে রাখতে হবে। এখানে I1 এবং I2 যদি সেম হয় তাহলে সেটা হচ্ছে 2I মাইনাস A হয়ে যাবে, আর কিছুই না। মানে I1 I2 টা কি না, I1 হচ্ছে আপতন কোণ আর হচ্ছে I2 হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার পরে যে কোণটা সেটা। আর সেরকম এখান থেকে কিছু থাকে না। বলছে যে কোন শর্তে প্রতিসরণের জন্য চ্যুতি সর্বনিম্ন এবং কোন শর্তে তা সর্বোচ্চ হবে। এই যে চ্যুতির পরিমাণ কখন সবচেয়ে কম হবে এবং কখন সবচেয়ে বেশি হবে, সেগুলো তোমাদের একটু জানতে হবে। লম্ব আপতনের ক্ষেত্রে, অর্থাৎ লম্বভাবে যখন রশ্মি আপতিত হচ্ছে তখন তার আপতন এবং প্রতিসরণ উভয় কোণই শূন্য হওয়ায় প্রতিসরণের জন্য চ্যুতিটা কিন্তু শূন্য হবে। আমরা দেখেছি যে একদম যদি লম্বভাবে অর্থাৎ অবিলম্বের সঙ্গে লম্বভাবে যদি
বা আলোর রশ্মি পতিত হয়, সেক্ষেত্রে তার চ্যুতি সাধারণত বোঝা যায় না, সেখানে 0 ধরা হয়। আর আলোক রশ্মি যখন কি হয়, সেক্ষেত্রে সর্বনিম্ন হয়। আবার আলোক রশ্মি যখন দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে আপতিত হয়, তখন কি হয় না, আমরা সেই যে সংকট কোণ এবং পূর্ণ প্রতিফলন পড়েছিলাম, তখন এই আই এবং আর এর মান দুটোই 90 ডিগ্রি হয়ে যায়। এই অবস্থায় প্রতিফলনের চ্যুতি কিন্তু সর্বাধিক হয়। দুই মাধ্যমের বেতল ঘেঁষে পড়লে সর্বাধিক, আর লম্বভাবে পড়লে 0। এই দুটো একটু জানতে হবে, এখানে পরীক্ষায় দেয়। এবারে প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্কটা কি? এখান থেকে একটা অঙ্ক দেয়, প্রতিসরাঙ্ক আমরা যে মিউ দ্বারা প্রকাশ করাই, এটা সমান সি বাই ভি। সি বাই ভি অর্থাৎ এই সিটা কি না, এটা শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভিটা কি, যে মাধ্যমে আমরা মাপছি বিষয়টাকে, প্রতিসরাঙ্ক নির্ণয় করছি, সেই মাধ্যমে আলোর বেগ। এই তিনটে সম্পর্কটা এরকম, যে কোনো একটা মিসিং থাকবে আর দুটো দিয়ে দেবে, তোমাকে বের করতে হবে। এগুলো একটু দেয়। অর্থাৎ এখানে আমরা কি কি সূত্রগুলো শিখলাম না, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ ধ্রুবক, এটা স্নেলের সূত্র। এই মিউ সমান আবার কি, যদি প্রতিসরাঙ্ক একটা মাধ্যমের ক্ষেত্রে আমরা নির্ণয় করি, সেটা সি বাই ভি, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে আলোর বেগ। আরেকটা আছে চ্যুতি, এই বিষয়গুলো শিখলাম। চ্যুতি সমান কি, I1 প্লাস I2 মাইনাস এ, এবং I1 I2 যদি সমান হয়, সেক্ষেত্রে ডেল্টা সমান 2i মাইনাস এ। এখান থেকে কিছু প্রবলেম আছে, তোমাদের প্রবলেমগুলো আমিও করাবো, দিয়ে দেবো, করবে। তোমরাও বই থেকে একটু চেষ্টা করবে প্র্যাকটিস করার। বলছে বিশ্বের সবচেয়ে বড় প্রতিসরণকারী টেলিস্কোপ কোথায় রাখা আছে জানো? সেটা আছে হচ্ছে স্পেনে। প্রায় 1.02 মিটার লম্বা এবং অত্যন্ত ক্ষমতাশালী, মানে লেন্সটি, তাতে যে লেন্সটা আছে 1.02 মিটার লম্বা এবং অত্যন্ত ক্ষমতাশালী। এরপরে তোমাদের ওই লেন্স সম্পর্কে একটু পড়তে হয়, ওখান থেকে দেয় একটু সামান্য, যেগুলো অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। লেন্স কি, গোলীয় দর্পণ পড়তে গিয়ে আমরা যেগুলো আলোচনা করেছি সেম একদম লেন্সের ক্ষেত্রেও একই রকম। গোলীয় দর্পণ যেমন ছিল, উত্তল ছিল, অবতল ছিল, সেখানে লেন্সও এরকম আছে, উত্তল আছে, অবতল আছে। তবে লেন্সের ক্ষেত্রে অনেক ধরনের লেন্স হয়, সেই লেন্স গুলো একটু তোমাদের জানতে হবে, কত ধরনের লেন্স হয়। যেমন এটা কি, দুই দিক উত্তল, এটা উত্তল, এটা উত্তল, তাহলে এটাকে বলা হচ্ছে উত্তল উত্তল। একদিক উত্তল হতে পারে। তারপরে দুই দিক অবতল হতে পারে, আবার একদিক অবতল হতে পারে। এইভাবেও হতে পারে। বিভিন্ন ধরনের লেন্স আছে, এই লেন্স গুলো সম্পর্কে এরকমও হতে পারে, অবতল এরকম হতে পারে। বিভিন্ন ধরনের লেন্স আছে, ওই লেন্স গুলোর ক্ষেত্রে কিভাবে আলো প্রতিসরণ হচ্ছে সেগুলো একটু তোমরা বই থেকে ওখানে আছে, দেখে নেবে। একটু জাস্ট রিডিং করে নেবে পুরোটা, যাতে ওখান থেকে প্রবলেম গুলো দিলে সলভ করতে পারো।
মুখ্য ফোকাস কি, গৌণ ফোকাস কি? ওই যে মুখ্য ফোকাস বলেছিলাম কি না, যখনই সেটা তার মেরু এবং আহ প্রধান যে হচ্ছে অক্ষের উপরে মেরু এবং তার কি বলছিলাম যে ফোকাস দূরত্ব, প্রথম যে ফোকাস দূরত্ব যেটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি মুখ্য ফোকাস। আবার তার কিছুটা দূরে আবার একটা ফোকাস দূরত্ব সৃষ্টি হয়, সেগুলোকে বলা হচ্ছে গৌণ ফোকাস। এগুলো একটু জানবে। এখানে ওই লেন্সের ক্ষেত্রে হচ্ছে রৈখিক বিবর্তন আছে, ওই সেম একই হচ্ছে তোমার ফর্মুলা। প্রতিবিম্বের হচ্ছে উচ্চতা বাই বস্তুর উচ্চতা, অথবা প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, এগুলো একটু পড়বে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়েছিল আগের বারে, যে চোখের যে ত্রুটি জনিত আমাদের যে রোগ হয়, একটাকে আমরা বলছি মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি সম্পন্ন, আরেকটাকে বলে হচ্ছে যে দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া। এই দু ক্ষেত্রে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় সেগুলো একটু পড়তে হবে। যদি কোনো ব্যক্তির চোখ কাছের কোনো বস্তুকে, মানে তার একদম কাছাকাছি অবস্থিত বস্তুকে যদি স্পষ্ট দেখতে পায়, কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে না পায়, তখন এই ধরনের তার ভ্রম ভ্রমকে বা এই রোগটাকে বলছে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। এক্ষেত্রে কি হয় না, বস্তুর যে প্রতিবিম্ব চোখে যে তার রেটিনায় যে গঠিত হয় সেটা হচ্ছে হয় না, গঠিতই হতে পারে না, রেটিনার সামনে গঠিত হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, স্পর্শ দেখার ক্ষেত্রে যে সর্বোচ্চ দূরত্ব, যে ন্যূনতম দূরত্বটা থাকা দরকার, সেটা হচ্ছে না। এক্ষেত্রে মাইনাস পাওয়ার চশমা ব্যবহার করা হয়। এর আগের বারে এই ধরনের পরীক্ষায় কিন্তু পড়েছিল যে মায়োপিয়ার ক্ষেত্রে কি ধরনের চশমা ব্যবহার করা হয়, মাইনাস প্লাস কোনটা? এক্ষেত্রে হচ্ছে ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করা হয়। আর হাইপার মেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি, অর্থাৎ দূরের জিনিসকে দেখতে পাচ্ছে কিন্তু কাছের জিনিসকে দেখতে পাচ্ছে না, সেক্ষেত্রে প্লাস বা ক্ষমতাযুক্ত বা ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করা হয়। এই বিষয়গুলো একটু জানতে হবে। আর মোটামুটি সব ঠিকই আছে, বাকি হচ্ছে প্রশ্ন দেব, সেগুলো করে তোমরা পাঠাবে। তোমরা কেউ টাস্ক গুলো পাঠাচ্ছ না, এই সপ্তাহে একটু অসুবিধা হয়েছে, আমি অসুস্থ ছিলাম বলে টাস্কটা ঠিক মতো পাঠানো হয়নি। নেক্সট দিন থেকে ঠিকঠাক টাস্ক যাবে। তো তাহলে আলোর চ্যাপ্টারটা মোটামুটি আমাদের প্রায় কভার হয়ে গেছে। আর এখানে কোন বিষয়গুলো পড়তে হবে, যে আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ থেকে অনেক শর্ট প্রশ্ন দেয়। কোন ধরনের আলো বেশি বিচ্ছুরিত হয়, কোনটা কম হয়, সাদা আলোর উপাদানগুলো কি কি, এবং প্রত্যেকটা যে আলো আছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য, সেগুলো একটু মুখস্থ করতে হবে। যেমন বেগুনি 4000 থেকে 4460, নীল 4460 থেকে 4640, এরকম পরপর পরপর যে আছে, বেনিয়া সহকলা, অর্থাৎ 7টা রং যে আছে, 7টা রঙের তার আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার কারণেই কিন্তু পরপর তারা সজ্জিত হয়ে যাচ্ছে এইভাবে। সেইগুলো একটু দেখে নেবে ওখান থেকে। যেমন আমরা স্বচ্ছ বস্তু অস্বচ্ছ বস্তু শিখেছি, তারপরে হচ্ছে প্রতিবিম্বের ক্ষেত্রে সৎবিম্ব অসৎবিম্ব শিখেছি, সেরকম এখানে বর্ণালীও আছে, শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী। এই শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী কি না, যখন এই যে আলোক বর্ণালী গঠিত হচ্ছে, সাদা আলো ভেঙে গিয়ে যে আলোক পট্টি গঠন করছে, সেক্ষেত্রে প্রত্যেকটা তার কালার যদি আমরা বুঝতে পারি বাইরে থেকে খালি চোখে, তখন সেটা শুদ্ধ বর্ণালী গঠন হচ্ছে, অর্থাৎ স্পষ্টভাবে শনাক্তকরণ করতে পারছি বর্ণগুলোকে। যখন সেটা করতে পারছি না, তার সঙ্গে অন্যান্য রং একটা একটা কালারের উপরে আরেকটা কালার ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে কোনটা কি রং, তখন এই ধরনের যে আলোকপট্টি গঠন হচ্ছে সেটাকে আমরা বলছি অশুদ্ধ বর্ণালী।
তোমাকে প্রশ্ন করা হলো যে শূন্য স্থানে ফাঁকা জায়গায় বা শূন্য স্থানে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ কি হয়? কে বলতে পারবে? স্যার প্রশ্নটা আরেকবার বলুন। শূন্য স্থানে আলোর কি কোনো বিচ্ছুরণ হতে পারে? হ্যাঁ অথবা না, তোমার যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। উত্তর হবে যে না। কেন না? না, এই শূন্য স্থানে বিভিন্ন বর্ণের যে আলোক রশ্মি আছে তাদের প্রত্যেকেরই বেগ প্রায় আলোর বেগের অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড থাকে। প্রত্যেকেই আলোর বেগের সমান কাছাকাছি বেগ থাকে, সেই কারণে তাদের মধ্যে কোনো বিচ্ছুরণ ঘটে না। বলছে প্রতিসরণ ছাড়া কি বিচ্ছুরণ সম্ভব? আলোর বিচ্ছুরণ কি প্রতিসরণ ছাড়া সম্ভব? হ্যাঁ বা না? না আলোক রশ্মি প্রতিসরণ ছাড়া কিন্তু সম্ভব নয়। তো বারবার আলোক রশ্মির প্রতিসরণ হওয়ার ফলেই কিন্তু বিচ্ছুরিত হয়ে পড়ছে। এই বিষয়গুলো জানতে হবে। এখানে এগুলোই থাকে প্রায়, যেগুলো আজকের ক্লাসে আলোচনা করলাম এরকম থাকে। আর এরপরে হচ্ছে আলোক তরঙ্গ একটা আছে। তরঙ্গ থেকে শুধু ওই একটা সূত্রই থাকে, যেটা অলরেডি আমরা আগে আলোচনা করে নিয়েছি, যে প্রতিসরাঙ্ক মিউ সমান c/v। ওটা দিয়ে প্রবলেম দেয়, আর সেরকম ডিটেলসে তোমার পড়ার প্রয়োজন নেই। মোটামুটি একটু রিডিং পড়ে নেবে পুরো বইটা ক্লাস 10-এর, আর একটু যে বিষয়গুলো বললাম আজকে আলোচনা করলাম নিশ্চয়ই নোট করেছো, এই বিষয় এই জায়গাগুলো একটু দেখে নেবে, দিলে আলোটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার গুলো একটু আলোচনা করব, কারণ পরীক্ষা আছে নেক্সট ডেট থেকে। আজকের পরে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ এর উপরে টাস্ক গুলো দেবো, সেগুলো করবে। আচ্ছা, ম্যাথমেটিক্সে মোটামুটি নল চৌবাচ্চা বা আগের দিন যে প্রবলেম গুলো, যে সূত্রগুলো দেখিয়েছিলাম, সেগুলো সবাই বুঝতে পেরেছো? আজকে অপর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি। বলছে যে শতকরা, আজকে একটু শতকরা নিয়ে আমরা আলোচনা করি। পার্সেন্টেজ নিয়ে আজকে একটু আমরা আলোচনা করি। 1 নম্বরে কি বলেছে, ধরো তোমাকে এরকম অঙ্ক আছে,
কোন দ্রব্যের মূল্য x% বৃদ্ধি পেলে পরিবারের খরচ একই রাখতে হলে দ্রব্যটির ব্যবহার কত কমাতে হবে? আমরা একটু অঙ্ক তোমাদের ক্লাসে ছিল, ক্লাস 8 এ, যে ধরো চিনির দ্রব্যমূল্য 10% বৃদ্ধি পেয়েছে, তো সেক্ষেত্রে খরচ একই রাখতে হলে দ্রব্যটির ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? এই ধরনের প্রবলেম থাকলে যত পার্সেন্ট বলবে সেইটা বাই 100 প্লাস সেইটা ইন্টু 100% করে দেবে, উত্তর হয়ে যাবে। যদি বলে যে কোন দ্রব্যের মূল্য x% হ্রাস পেয়েছে, সেক্ষেত্রে পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি কতটা করতে হবে? সেক্ষেত্রে আর কিছু না, শুধু এখানে মাইনাস হয়ে যাবে। যদি দ্রব্যমূল্য বাড়ে, খরচ একই রাখতে তার দ্রব্যের ব্যবহার কমাতে হবে, সেটা প্লাস। আর দ্রব্যমূল্যর দাম যদি কমে যায় তাহলে এখানে মাইনাস, আর কিছুই না। ওই একই সূত্র দিয়ে আবার এরকম করা যায়, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা x% বেশি হলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা কত পার্সেন্ট কম? ধরো তোমাকে বলে দিল একটা a b এর থেকে 10% বেশি আর্ন করে, তাহলে b a এর থেকে কত পার্সেন্ট কম আর্ন করবে? সেক্ষেত্রে হয়ে যাচ্ছে প্লাস। আবার যদি বলে যে a b এর থেকে 10% কম আর্ন করে, তাহলে b a এর থেকে কত পার্সেন্ট বেশি আর্ন করবে? সেক্ষেত্রে মাইনাস। এই একটা সূত্র দিয়ে এত ধরনের প্রবলেম গুলো সলভ করা যায়। বোঝা গেল? নেক্সট, এটা কি বলছে যে দ্রব্যমূল্য প্রথমে x% বৃদ্ধি পেয়ে পরে x% হ্রাস পেলে মোটের উপর দ্রব্যমূল্য হ্রাস কত হবে? আমি x% একই বলছি না, আলাদাও দিতে পারি। ধরো কোন একজন অসাধু ব্যবসায়ী প্রথমে 10% দাম বাড়িয়ে দিয়েছে, কোন একটা বস্তু বাড়িয়ে প্রিন্ট রেট দিয়ে দিয়েছে তার ক্রয় মূল্যের সাপেক্ষে। আবার বিক্রি করার সময় দেখা গেছে যে কত 10% ছাড় দিয়ে দিয়েছে, তাহলে মোটের উপর তার লাভ হবে না ক্ষতি হবে, বা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? এই ধরনের অঙ্ক করতে গেলে, বা তোমরা তো এই আয়তক্ষেত্রের অঙ্কগুলো করেছো, যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ানো হলো, প্রস্থ এত পার্সেন্ট কমানো হলো, তাহলে মোটের উপর তার ক্ষেত্রফল বা পরিসীমা কত পার্সেন্ট কমবে বা বাড়বে? এই ধরনের প্রবলেম থাকলে আমরা এইভাবে করব। প্রথমে 10% বাড়ানো হয়েছে, তাহলে কি হয়ে যাবে? 100 ইন্টু 100 প্লাস a বাই 100। যদি বেড়ে থাকে 10%, তাহলে x এর জায়গায় 10 বসে যাবে। আমি এখানে x% দিয়ে করিয়ে দিচ্ছি। তারপরে কি করছে না, x% কমিয়ে দিয়েছি, ইন্টু 100 মাইনাস x বাই 100। এরকম যতবার দাম কমাবে বাড়াবে, ইন্টু করে করে ততগুলো দিয়ে কাটাকাটি করে উত্তর করবে। এক্ষেত্রে কত হচ্ছে? 100 100 কাটলো, আর এখানে কত ছিল? 10% বলা হয়েছিল, তাহলে এটা হয়ে গেল কত? 110। এটা হয়ে গেল 110, আর এটা হয়ে গেল 90। একটা শূন্য দুটো শূন্য কাটলো, তাহলে 11 লং 99। 99 হয়েছে মানে কত? তার 1% লস হয়ে গেছে। কোন একজন ব্যবসায়ী 10% দাম প্রথমে বাড়িয়ে দিয়েছিল, তারপরে 10% কমিয়ে ছাড় দিয়ে বিক্রি করেছে, মোটের উপর দেখা গেছে তার 1% লস হয়ে গেছে। এই শর্টকাট গুলো একটু তোমাদের জানতে হবে। এগুলো দিয়ে মোটামুটি তোমাদের প্রবলেম গুলো দেবো।
সেগুলো করার চেষ্টা করবে। আরেকটা এরকম প্রবলেম দেয়, মিশ্রণের ক্ষেত্রেও দেয়, শতকরাতেও দেয়। বলছে যে এ লিটার মিশ্রণে কি আছে না X% চিনি আছে, X% চিনি আছে। কত লিটার জল তুলে নিয়ে মিশ্রণে Y% চিনি হবে? কত লিটার জল তুলে নিলে, জল আর চিনির মিশ্রণ এটা, এ লিটার মিশ্রণে X% চিনি আছে, কত লিটার জল তুলে নিলে Y% চিনি হবে, চিনির পরিমাণ Y% হবে। এই ধরনের প্রবলেমও এখানে শতকরার ক্ষেত্রে দেয়। সেক্ষেত্রে তোমরা এরকম করতে পারো, মোট মিশ্রণটা ইন্টু Y-X/Y, জাস্ট করে দেবে, উত্তর হয়ে যাবে। এগুলোই মেনলি থাকে পরীক্ষায়, আর খুব জটিল প্রবলেম দেয় না, বিগত বছরে আমরা দেখেছি। এগুলোর উপরে তোমাদের আমি প্রবলেম গুলো দেবো, সেগুলো করে পাঠাবো। তো যতগুলো করলাম আজকে, সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জীবন বিজ্ঞানটা তোমাদের পড়তে বলেছিলাম, প্রত্যেক এতে ক্লাসে একটা করে প্রবলেমও নেব বলেছিলাম, করতে দেবো বলেছিলাম। আগের দিন কোন চ্যাপ্টারটা পরীক্ষা হয়েছিল বলো তো? অণুজীবের জগৎ। অণুজীবের জগৎ হয়েছিল আগের দিন। ঠিক আছে, আজকে তাহলে যেহেতু আমরা মানুষের খাদ্য সম্পর্কে টাস্ক গুলো দিয়েছিলাম, তাহলে মানুষের খাদ্যের উপরে তোমাদের একটা টেস্ট ছোট করে নিচ্ছি, সবাই ওএমআর শিটে করবে। 25টা আছে তোমাদের, স্যার এক্ষুনি? আমি ক্লাসের শেষে দিচ্ছি। 25টা প্রশ্ন আচ্ছা আছে, ঠিক আছে। ক্লাসের শেষে দেব 25টা প্রশ্ন। সময় হচ্ছে তোমাদের 15 মিনিট, 15 মিনিটের মধ্যে ওটা করে পাঠাবে। ঠিক আছে স্যার। ক্লাসের পরে দিচ্ছি তোমাকে। নেক্সট দিন থেকে আমরা, আচ্ছা তোমরা একটু বলো দেখি যে তোমাদের কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে। ভৌত বিজ্ঞানে পরিমাপ হবে, বল ও গতি হবে, তাই তো? আর হচ্ছে তরল ও বায়ুর চাপ এবং আর্কিমিডিসের নীতি, এগুলো কি হবে? না স্যার।
কি কি হবে বলো তো? ফার্স্ট ইউনিট টেস্টটা একটু বললে আমাকে ভালো হয়। না স্যার, স্যার পরিমাপ, বল ও প্রথম আর গতি, দ্বিতীয় আর কেমিস্ট্রি থেকে পরমাণুর গঠন। পরমাণুর গঠন হবে, আচ্ছা। তাহলে পরিমাপটা অলরেডি আমাদের তো হয়ে গেছে, সেবারে দিয়েছিলাম তোমাদের, তবু আরেকবার আলোচনা করব। পরিমাপ, বল ও গতি। তাহলে নেক্সট ক্লাসে আমরা আজকের লাইটের প্রবলেম গুলো সলভ করে নেব, মানে পাঠাবো। আহ, আর হচ্ছে বল ও গতিটা তোমরা একটু পড়ে রাখবে। বল ও গতি এবং পরমাণুর গঠনটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। আর জীবন বিজ্ঞানে কি কি পরীক্ষা হবে বলো তো তোমাদের? জীবন বিজ্ঞানে স্যার, প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়। জীবন বিজ্ঞানে 1 নম্বর ও 2 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করব। আজকে তাহলে মানুষের খাদ্যের উপরে তোমাদের একটা টেস্ট নেব। নেক্সট হচ্ছে তোমাদের অন্তঃক্ষরা ও বয়ঃসন্ধি চ্যাপ্টারের উপরে আমরা টাস্ক গুলো পাঠাবো, এবং নেক্সট ডেটে আমরা অন্তঃক্ষরা ও বয়ঃসন্ধির উপর একটা 25 নম্বরের ছোট করে টেস্ট নেব। সেইভাবে পড়াশোনা করবে। আজকে যারা উপস্থিত হয়েছো তার অ্যাটেন্ডেন্সটা একটু করে নি। আর প্রত্যেককে বলবো তোমরা একটু তোমাদের ফিজ গুলো ক্লিয়ার করে দেবে। আজকে মার্চের 8 তারিখ হলো, একটু গার্ডিয়ানকে বলে, তোমাদের বাবা মাকে বলে ফিজ গুলো একটু ক্লিয়ার করে দেবে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ এরপর থেকে ক্লাস 9 এর চ্যাপ্টার গুলো হচ্ছে, এবং পরপর দিন ঘনিয়ে আসছে। আমাদের এই মার্চ মাস চলে গেলে এপ্রিলের শেষে বা মের প্রথমের দিকে হচ্ছে তোমাদের নোটিফিকেশন কিন্তু দিয়ে দেবে। এবারে তোমাদের টাস্কের পরিমাণটা একটু বাড়বে, টাস্ক কিন্তু সবাই করে পাঠানোর চেষ্টা করবে বলছি বারবার। তোমরা টাস্ক মাত্র 3-4 জন পাঠাচ্ছ, বাকিরা পাঠাচ্ছ না। সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট লেয়ার ক্লিয়ার করতে তোমাদের চাপ হয়ে যাবে বলে দিচ্ছি। এখানে কিন্তু এনএমএমএসির মতো যে সকলের সঙ্গে আমরা লড়াই করছি, বিষয়টা নয়। প্রত্যেক স্কুল থেকে প্রথম 5 জন, বুঝতেই পারছো কম্পিটিশনটা সেভাবেই হবে। তো সেভাবে নিজেকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে, বারবার বলছি। সুতনু মাইতি, Yes, sir. সোহম দাস, সোমদেব মাইতি, Yes, sir. তৃষা ভূঁইয়া, Present, sir. কিংসুক সাহু। প্রেজেন্ট স্যার। পড়াশোনা চলছে রে ঠিকঠাক? সুপর্ণা প্রধান, Present, sir. রণদীপ মাইতি। ইয়েস স্যার। রণদীপ, পড়াশোনা ঠিকঠাক চলছে?
ভিএসওটা নিতেই হবে, হ্যাঁ স্যার। ভালো করে পড়, ভিএসও নিতেই হবে, প্রত্যেককে বলছি। সোহমগিরি, সোহমগিরি, সঞ্জনা সাঁতরা, ইয়েস স্যার। পড়াশোনা ঠিকঠাক চলছে? যে কোনো প্রকারের ভিএসও নিতেই হবে, প্রত্যেককে বারবার বলছি, এইভাবে পড়াশোনা করো। লাবণী গিরি, স্বাতী দাস, প্রেজেন্ট স্যার। আগের ক্লাসে তুমি কি উপস্থিত ছিলে না? না স্যার। ক্লাসগুলো সব অ্যাটেন্ড করার চেষ্টা করবে। অরিন্দম প্রামাণিক, অরিন্দম প্রামাণিক, সৌমিক বক্তা, সৌমিক বক্তা, সুমিতা মুলা, সুমিতা মুলা, দেবব্রত প্রামাণিক, Yes, sir. সুনীত মান্না, ইয়েস স্যার। শ্রেয়া প্রধান। স্যার। আগের ক্লাস কি করনি? না স্যার। কেন, আগের ক্লাসে কোথায় ছিলে? ছুটি ছিল তো সেদিন। নবনীতা ধারা, নেটওয়ার্কের প্রবলেম ছিল। নবনীতা ধারা, ইয়েস স্যার। আগের ক্লাস করিসনি কেন? স্যার মোবাইল পড়ে গিয়ে গেছিল, সারাছিলাম তাই জন্য ক্লাস করে। আচ্ছা, ক্লাস গ্রুপে আমি দিয়ে দিয়েছি, দেখে নিয়েছিস? হ্যাঁ। আচ্ছা, বিনা মান্না, বিনা মান্না, অনুপম প্রামাণিক। Answer. অনুপম, পড়াশোনা ঠিকঠাক চলছে? হ্যাঁ। আচ্ছা, আজকে নাম ডাকা হয়নি এরকম কেউ আছে কিনা? হ্যাঁ স্যার। নাম বলো। অঙ্কিতা পাত্র। আগের ক্লাসগুলো করেছিলে? না, ভাইয়ের শরীর অসুস্থ ছিল, সেই জন্য বাইরে গেছিলাম। আচ্ছা, আর কেউ আছো নাম ডাকা হয়েছে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা মোটামুটি এ পর্যন্তই থাকলো। আমি টেস্টটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, পাঠাচ্ছি। তোমরা দ্রুত মোটামুটি 15 মিনিটের মধ্যে করে পাঠাবে, তারপরে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। গুড নাইট সকলকে। গুড নাইট স্যার। এবং গুড নাইট প্রত্যেকে স্যার। উত্তরপত্র পাঠানোর পরে যেমন তোমরা খাতা কেটে কার কত নাম্বার পেয়েছে নাম লিখে পাশে নাম্বারটা করে গ্রুপে দিয়ে দেবে। আর প্রত্যেককে টাস্ক গুলো প্রত্যেক দিনের টাস্ক প্রত্যেকদিন করবে, যেদিন পাঠানো হবে সেদিন করবে। এবার থেকে টাস্ক গুলো একটু বেশি যাবে বলে দিচ্ছি, টাস্ক গুলো ঠিকঠাক পাঠাবে। প্রত্যেকের পরীক্ষার জন্য রেডি হও।